রুলস আলোচনা করব, সেটার নাম হলো নাইট্রোজেন রুল। এর আগে আমরা স্টিভেনসন রুল বলেছি। নাইট্রোজেন রুলটা হলো এ মলিকুল অফ ইভেন নাম্বারড মলিকুলার মাস। মনে করো 80 বা 120 বা 160 এরকম, মানে মলিকুলার মাস মাস্ট কন্টেন নো নাইট্রোজেন অ্যাটম or কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সিলিকন, ফসফরাস, সালফার, হ্যালোজেন এগুলো যদি থাকে, কিন্তু নাইট্রোজেন যদি না থাকে, তাহলে ইভেন নাম্বার মলিকুলার মাস হবে। আর দ্বিতীয় হলো অথবা অ্যান ইভেন নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম, এটা যদি থাকে তাহলেও কিন্তু ইভেন, তাহলে ইভেনে ইভেন হবে। 2 নম্বর হলো যে অ্যান অড নাম্বার মলিকুলার মাস, an odd numbered molecular mass requires an odd number of nitrogen atoms. এটা খুব ইম্পর্টেন্ট। একটা দুটো পার্ট, একটা হলো যদি ইভেন মলিকুলার মাস হয় তাহলে ইভেন নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম থাকবে, আর যদি অড নাম্বার মলিকুলার মাস হয় তাহলে অড নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম থাকবে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো নাইট্রোবেনজিন এবং মলিকুলার মাস রেকর্ডেড অ্যাজ 123, তার মানে এটা অড নাম্বার পাইলাম আমরা। সেখানে স্ট্রাকচারের দিকে দেখলাম কি একটা নাইট্রোজেন আছে মানে অড নাম্বার, তাহলে অড নাম্বার এন্ড নাইট্রোজেন নাম্বার ইজ অলসো 1, তাহলে অড নাম্বার। এটাই হলো নাইট্রোজেন রুলের একটা পার্ট। এখান থেকে আমরা দেখলাম ফিনাইল গ্রুপ যদি বেরিয়ে যায় রেডিকাল হিসেবে তাহলে NO2+ পেলাম, সেটা মাস স্পেকট্রোমেট্রিতে 46 আসে। তাহলে দেখলাম যে এই ফ্র্যাগমেন্ট আয়নে কিন্তু এখানে আবার ইভেন নাম্বার আসছে 46 আসছে, সেখানে কিন্তু তোমার ওটা ভ্যালিড না, শুধু মলিকুলার মাসে কিন্তু ভ্যালিড। তারপরে অক্সিজেন বেড়ে গেলে যখন NO+ পেলাম, সেটা আবার 30, সেটা আবার ইভেন নাম্বার। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে মলিকুলার যে আসল মলিকুলার আয়ন পিক, সেটা যদি ইভেন নাম্বার হয় তাহলে ইভেন নাম্বার নাইট্রোজেন হবে, আর অড নাম্বার হয়, এখানে 123 আছে তাহলে অড নাম্বার নাইট্রোজেন হবে, একটা নাইট্রোজেন আছে মানে অড নাম্বার, তাহলে অড নাম্বার মোলার মাস কন্টেন্স অড নাম্বার নাইট্রোজেন অ্যাটম। এটা হলো একটা পার্ট নাইট্রোজেন রুলে। ওই নাইট্রোজেন তোমার ফ্র্যাগমেন্টেশন, নাইট্রোজেনের ফ্র্যাগমেন্টেশন এখন দেখানো আছে, দেখো প্রথমে তো নাইট্রো গ্রুপ চলে গেলে 77-এ পাবো, আর একটা হলো C2H অ্যাসিটিলিন যদি চলে যায় তাহলে 51-তে পাবো। এখানে কিন্তু আবার তোমার M স্টার দেওয়া আছে, তার মানে কি, তার মানে আমরা এর আগে কিন্তু পড়াইছি মেটা স্টেবল আয়ন পিক এই এই জায়গার মধ্যে আছে, তার মানে 51 কামস ফ্রম 77 আয়ন পিক থেকে, ওই মলিকুলার আয়ন 123 সেকেন্ড থেকে কিন্তু তৈরি হচ্ছে না। এটা একটা ভালো ধারণা দিল। এখন যদি নাইট্রোবেনজিনে যদি আমরা করি যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, অক্সিজেন বেনজিন রিংয়ের সঙ্গে যদি অ্যাটাচড হয় তাহলে তাকে NO গ্রুপ বেরিয়ে যায়, 123 থেকে বেরিয়ে যায়, এই আয়নে আমরা কিন্তু আবার অড নাম্বার পেলাম 93। এখান থেকে CO বেরিয়ে গেলে MZ65 আসে। এখন নাইট্রোজেন রুল আমরা দেখলাম এবং ওই নাইট্রোবেনজিনের সমস্ত কারেসপন্ডিং আয়ন পিকগুলো আমরা এক্সপ্লেন করলাম। পরীক্ষার সময় হয়তো দিয়ে দিল যে নাইট্রোবেনজনের মলিকুলার ফ্র্যাগমেন্টেশন আয়নগুলো মেকানিজমগুলো দেখাও। এখন কি কি হবে সেটা তোমার বুঝতে হবে, ওইভাবে দেখাইতে হবে। যেখানে নাইট্রোজেন রুল ভ্যালিড 123, যেহেতু একটা নাইট্রোজেন অ্যাটম আছে, অড নাম্বার এটা নাইট্রোজেন রুল ভ্যালিড, এবং অন্যান্য ফ্র্যাগমেন্টেশন গুলো এইভাবে পাওয়া যায়, 65 পাওয়া যায়, 93 পাওয়া যায়, 77 পাওয়া যায় ইত্যাদি। এখানে একটা কোশ্চেন আছে দেখো পরবর্তীটা, হাউ উইল ইউ আইডেন্টিফাই এই তোমার অর্থো নাইট্রোটোলুইন প্যারা নাইট্রোটোলুইন উইথ দি হেল্প অফ MS। এখানে আরেকটা আমরা ইম্পর্টেন্ট টপিকে যাচ্ছি, সেটা হলো অর্থ ইফেক্ট, নোন এজ অর্থ ইফেক্ট। একটা প্যারা কম্পাউন্ড আছে, একটা অর্থ আছে। অর্থতে দেখো এই পাশাপাশি দুটো গ্রুপ থাকা, এদের মধ্যে
ইন্টারাকশনের ফলে একটা পার্টিকুলার গ্রুপ বের হয়ে যায়। যেমন এই মিথাইল গ্রুপের হাইড্রোজেন যদি এই অক্সিজেনের সঙ্গে আসে মিলে, তখন ওএইচ রেডিকাল বের হয়ে গেলে এই তখন স্ট্রাকচারাল পরিবর্তন হয় এরকম, CH2 ডবল বন্ড, এদিকে বেনজিন রিংয়ে একটা ইয়ে নাই, ডবল বন্ড নাই। এখন এই যে নাইট্রো গ্রুপটা এভাবে নাইট্রো এনও এইভাবে হয়, এবং এইটাই হলো বেস পিক। অর্থ ইফেক্টের ফলে ফার্স্ট যে অংশ বেরিয়ে গেল, তারপরে বেস পিক আসে 120-এ 100% পিক। এটা আমরা বলেছি যেটা tallest peak in the mass spectrum is known as base peak, তাহলে এটা ডিউ টু অর্থ ইফেক্ট। কিন্তু প্যারাতে দেখো, প্যারাতে তোমার কিন্তু ওই বেস পিক আসে না, এটা বেস পিক আসে হলো 91-এ। সেটা কেন? জাস্ট নাইট্রো গ্রুপ চলে গেছে ওখানে, ওইচ গ্রুপ গেছে, এটা নাইট্রো গ্রুপ যাওয়ার ফলে এইভাবে হলো প্লাস, কিন্তু ওইটা তখন খেয়ে ফেলাবে CH3 গ্রুপকে বেনজিন রিং এর মধ্যে ঢুকায় তোমার ট্রফোলিয়াম ক্যাটায়ন হবে। এবং আমরা বলেছিলাম যে এই অনেকগুলো বেস পিক তোমাদের মুখস্থ করতে হবে, যেমন 43, 91, 105 এগুলো। তারপরে তোমার ম্যাকলেফার্টি রিঅ্যারেঞ্জমেন্টে যতগুলো ইম্পর্টেন্ট বেস পিক সব দেখাচ্ছিলাম। তাহলে এটা একটা অর্থ ইফেক্ট, এটাও একটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। নেক্সট দেখো, আহ, এখানে দুইটা নাইট্রোজেন আছে এবং এর মলিকুলার আয়ন পিক হলো ইভেন নাম্বার 184, এবং আমাদের ইভেন নাম্বার নাইট্রোজেনও আছে, দুইটা নাইট্রোজেন অ্যাটম আছে। তাহলে এই রুল ভ্যালিড। দি ফ্রাগমেন্ট আয়ন ডাজ নট ফলো নাইট্রোজেন রুল, যেটা আগে আমি বলছিলাম যে এখানে দেখো এই মলিকুলটায় 183, এটা হলো অড নাম্বার, কিন্তু আমাদের নাইট্রোজেন অ্যাটম আছে দুটা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে the fragment ion does not follow nitrogen rule. Only molecular ion mass holds this rule. Okay. তাহলে আমরা নেক্সট পরবর্তী জিনিসে যাই। The mass spectrometry generally operates by measuring the mass of the ions. An even nominal mass of M plus indicates even number of nitrogen atoms. An odd nominal mass of M plus indicates odd number of nitrogen. এটা হলো মধ্যকতা নাইট্রোজেন রুলের। This rule is not true for radical cartons. The nitrogen rule is very useful for determining the nitrogen content of an unknown compound. An unknown compound has molar mass of M by Z 121. The other fragment ions appear at M by Z 105.77 is the base peak. What is that compound? এটা প্রবলেম। এখন এটা অ্যান্সারটা আমি এভাবে দেখছি, দেখো, as the molar mass is odd number, the compound must contain one nitrogen atom. The loss of Mz by 16 unit মানে হলো M minus 16 চলে যাওয়ার মানে হলো একটা পাস, indicates that there is a NH2 group and the compound is aromatic due to MOZ AXO pass 105, which corresponds to this. এটা হলো তোমার বেস পিক। এটা কতগুলো জিনিস তোমাদের মুখস্থ করতে হবে। 105 মানে ফিনাইল রিং এখন সিও গ্রুপ আছে, এটা রেজোনেন্স স্টেবিলাইজ, তাহলে NH2 গ্রুপ বের হয়ে গেছে এবং এখান থেকে সিও গ্রুপ বের 77 আমরা পাচ্ছি। সো দি কম্পাউন্ড ইজ বেনজামাইড CONH2, বুঝলে? সুতরাং এরকম শুধু এমএস ডাটা থেকেই তুমি স্ট্রাকচার প্রপোজ করতে পারো, এটা তার একটা উদাহরণ। নেক্সট। আচ্ছা, এখন আমরা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট টপিকসে যাব, সেটা হলো মলিকুলার আয়ন ক্লাস্টার। এই ক্লাস্টার শব্দ তো ওই যে ক্লাস্টার ভিলেজের কথা বলা হয়েছে না, একটা জায়গায় গুচ্ছ গৃহ, গরিব মানুষের এরকম সরকার এরকম প্রোগ্রাম করে অনেক ক্লাস্টার বাড়ি বানিয়ে দিচ্ছিল গরিব মানুষের জন্য। ক্লাস্টার মানে মলিকুলার আয়ন রিজিয়নে যদি আমরা একাধিক পিক পাই, এটা একটা বিরাট অভিজ্ঞতা। সেইটাকে বলা হয় ক্লাস্টার অফ এমএস পিকস ইন মলিকুলার আয়ন রিজিয়ন ইজ ওয়েল নন। ফর এক্সাম্পল, টু হ্যালোজেনেটেড কম্পাউন্ড শো দি ফলোইং এমএস স্পেকট্রাম। এখানে দেখো যে
বা 66 এ একটা পিক আছে, 64 এ আছে, 2 ইউনিট ডিফারেন্স। এবং এটা হলো মলিকুলার আয়ন পিক। একটা হলো 64, এটা অ্যাপ্রক্সিমেটলি 3 গুণ হাইট এই 66 এর থেকে। এটা 1 রেশিও, এটা 3:1 রেশিও। আবার এখানেও 37, 35 ওই একই ফলো করে। এটার বেস পিক হলো 29। আর একটা কম্পাউন্ডের দুইটা পিক আছে কিন্তু ইকুয়াল হাইট, আর এখানে ছিল 3:1, এখানে 108, 110, 79, 81, এটাও দেখো ইকুয়াল হাইট, আর 29 কমন আছে। এই মাস স্পেকট্রাম থেকে আমি তো বুঝতে পারতেছি একটা ক্লোরো কম্পাউন্ড, একটা ব্রোমো কম্পাউন্ড। কেমনে? In both the spectra, a mass difference in molecular ion peak is 2. It's a 64, 65. Our X0, X0, difference. We know that both chlorine and bromine has two natural abundances in the ratio of chlorine 75%. Natural abundance হলো lighter isotope 35 chlorine, আর 37 ক্লোরিন হলো 25%। এই জন্য এই 3 গুণ হাইট বেশি দেখাচ্ছে, যেটা এম, আর M+2 হলো এই 2 ইউনিট বেশি তফাৎ। আর ব্রোমিনের দুটো ন্যাচারাল অ্যাবান্ডেন্স, সেটা হলো 50%, 50% রেশিও 1:1, 79 bromine, 79 and 81. So the first spectra corresponds to ethyl chloride. কেমনে হলো? এই দেখো, এইটা হিসেব করবা। তো ইথাইল ক্লোরাইড হলো 29, আর ক্লোরিন যোগ করবা 35 একবার, 37 একবার করলে 64, 66 আসে। ক্লোরিন বেরিয়ে গেলে এই যে 29 বেস পিক পাওয়া যাচ্ছে। আর এখান থেকে যদি মিথাইল গ্রুপ বেড়ে যায়, তাহলে এই তোমার 51, 49 আর একটা পাইতেছে। তাহলে ক্লোরিন যেহেতু আসে, সেই জন্য ওই দুইটা বেস ক্লাস্টার পিক পাওয়া। আবার এখানে যদি ইথাইল রেডিকাল পাও, তাহলে ক্লোরিন যে পাইলে সেটা 35, 37 আসবে। আবার আমরা যদি ইথাইল ব্রোমাইডটা দেখাই, ইথাইল ব্রোমাইড দেখো হিসেব করবা, এটার হলো 29 এর সঙ্গে একবার 79 যোগ করবা, আর একবার হলো 81 যোগ করো, তাহলে 108 হবে। এখন এখান থেকে তোমার 29 কমন বেরিয়ে গেল, ব্রোমিন চলে গেল। আবার এখানে ব্রোমিন তোমার ইথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ চলে গেলে এটা পাইলে, এটা 93, 95। দেখো মুখোমুখি দাঁড় করাই দিয়েছি। পরীক্ষায় যদি আসে যে তুমি ইথাইল ক্লোরাইড এবং ইথাইল ব্রোমাইডকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা, আমি বললাম না কোন স্পেকট্রোস্কোপি ইউজ করবা, তুমি সহজে বলবা যে এটা যেহেতু আইসোটোপিক ফলো করে, আইসোটোপস আছে, তাই তুমি বলবো যে মাস স্পেকট্রোমেট্রির সাহায্যে করা যাবে, তখন এই ডিটেইল এগুলো লেখবা। সো দি টু পিকস আর more peaks by a difference of 2 m/z units is known as cluster of peaks. Cluster of peaks এর definition দিলে তারপরে এগুলো ব্যাখ্যা দিতে হলে। নেক্সট, এখন রেশিও অফ দি পিক হাইট, যেমন ক্লোরিন 35, 37 এর ওই যে ন্যাচারাল অ্যাবান্ডেন্স থেকে আমরা 3:1 লিখতে পারি। আর ব্রোমিনের জন্য 50%, মানে 52% কাছাকাছি, 1:1 আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি। The ratio of peak heights are obtained by binomial expansion. এটা ম্যাথমেটিক্যাল যে binomial equation আছে, a plus b to the power n. Here a is the abundance of lighter isotope, আর b হলো abundance of heavier isotope, আর n হলো নাম্বার অফ হ্যালোজেন আইসোটোপস। এখন যদি আমি n সমান 2 ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার 2 a b প্লাস b স্কোয়ার। এখন if n is equal to 2, then the number of cluster পিক হবে 2 যোগ 1, 3টা পিক হবে। a স্কোয়ারের জন্য একটা সংখ্যা, a মাঝখানে একটা, আর b স্কোয়ারের জন্য টোটাল 3। এটাকে আমরা বলতে পারি n+1 রুল। যদি একটা থাকে হ্যালোজেন অ্যাটম, তাহলে দুইটা পিক পাবা, ক্লাস্টার পিক। যদি দুইটা পাও, দুইটা অ্যাটম থাকে, তাহলে তিনটা পাবা। For example, if one of the compound contains 2 chlorine atoms, the number of peaks will be 3, and the intensity of the peaks will be given by this equation.
এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার। এখন এ হলো আমাদের লাইটার যে 3 গুণ, সেই জন্য 3 বসালাম, তারপরে স্কোয়ার হবে, তারপরে 2 ফর্মুলা 2 3 ইন্টু 1 আর 1 স্কোয়ার, তার মানে হাইট এখানে ইকুয়েশনে দেখালে 9 প্লাস 6 প্লাস 1, তার মানে রেশিও অফ দি ক্লোরিন আইসোটোপের যেটা এ সেটা হলো 35, বি হলো রেশিও 37। তাহলে আমাদের দুইটা ক্লোরিন অ্যাটম কন্টেনিং মলিকুলের তিনটা ক্লাস্টার পিক হবে, এটা এম, M+2, M+6, এবং তাদের হাইট পিক হবে, এই রেশিও অফ দি হাইটস হবে 9:60:1। দেখো ভালো করে বুঝতে হবে কিন্তু, এম হলো 9 গুণ, M+2 হলো 6, আর M+4 হলো 1 গুণ, এইরকম পাওয়া যাবে। দিস ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক, এটা বুঝতে হবে। যদি নাইট্রোজেন সরি ব্রোমিনের অ্যাটম সংখ্যা n সমান যদি 2 হয়, একটু উপরে তাহলে আমাদের 1 প্লাস 1 হোল স্কোয়ার মানে কি 1 প্লাস 2, 2 হলো 1 স্কোয়ার, তার মানে 1 2 1, তার মানে ব্রোমিনের জন্য আমরা তিনটা পিক পাবো দুটো ব্রোমিনের জন্য, কিন্তু সেখানে ক্লোরিনের থেকে একদম ভিন্ন চিত্র। M1 আর M+2 হাইট হলো 2, এই 2 আমরা যেহেতু এখানে পাইছি, আবার M+4 হলে হলো 1। তাহলে দেখো দুটো খুব কম্পেয়ার আমি পাশাপাশি করে দিচ্ছি। ফর 2 ক্লোরিন অ্যাটম 9, 6 আর 1, আর এখানে ব্রোমিনের জন্য দুটো হলে 1 2 1, এটা মুখস্থ করতে হবে। নেক্সট, এখন যদি মিক্সড হ্যালোজেন থাকে, মনে করো একটা ক্লোরিন আছে আর একটা ব্রোমিন আছে, সেখানে ফর্মুলা হবে a প্লাস বি ইন্টু এম ইন্টু সি প্লাস ডি টু দি পাওয়ার n, এটা ইউজ করা হয়। এখন হিয়ার a প্লাস বি এম যদি আমরা বলি, a কে আমরা ধরবো ক্লোরিন 35 যেটা 3 গুণ, আর m হলো 1, বি হলো 37 ক্লোরিন আইসোটোপ, এ হলো 1 1 গুণ। এখন সি প্লাস ডি আমরা ধরবো যে ব্রোমিন 79 1 গুণ, ব্রোমিন 81 1 গুণ, এখানে 1 আর কি। So by binomial expansion of the formula we get a plus b 1 into c plus d 1, তাহলে এটা গুণ করলে আসে ac plus ad plus bc plus bd। সলিউশন করে পেলাম ac ad plus b plus bd। এখন ac মানে m, সেটা হলো 35, আর ব্রোমিনের 79, দুটাই লাইটার অ্যাটম আইসোটোপ, আর এডি হলো 35 এবং 81, বিসি হলো ক্লোরিন 37 ও 79, এইভাবে কম্বিনেশন করে M+2 M+2 দুইবার M+4। হিয়ার M+2 ইজ অবটেন টুয়াইস, তাহলে এখন এদের রেশিও কি, এম হলো এসি মানে হলো 3, আর M+2 হলো এডি আর বিসি, তার মানে 4, আর M+4 হলো বিডি ইজ ইকুয়াল টু 1:1। তারপরে আমরা যে ইয়েটা আসলে পাচ্ছি সেটা আসলে তিনটা অ্যাকচুয়ালি পাওয়া যায়, সেটা হলো M+2 M+4, এবং তার হাইট হলো 3 4 এবং 1। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে তোমার মনে করো যদি শুধু ব্রোমো অংশ দেখায়, তাহলে যে ফ্র্যাগমেন্টের গুলো এরকম দেখানো হয়েছে। আমার ব্রোমো ক্লোরো মিথেন নিয়েছি, তার এগুলো কেমনে কি আসবে এখানে দেখানো আছে, দেখো হিসেব করে করে দেখানো আছে 128 132 আর 130, এই তিনটা ভেবে 3 4 1 এই রেশিওতে আসবে। ইন্টারেস্টিং হলো আমরা একটা আমাদের রিসার্চ কাজে একটা কম্পাউন্ডের আমরা সাইড চেনে ব্রোমিনেশন করতে চাইছিলাম, এবং অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল লিটারেচার মাস স্পেকট্রাম করে দেখি যে তোমার 5টা পিক আছে, ক্লাস্টার আয়ন পিক, মলিকুলার আয়ন পিক 5টা। 5টা মানে n প্লাস রুল অনুসারে তাহলে ব্রোমিন ঢুকছে ওখানে 4টা, এবং আমরা পরে এনএমআর অন্য অন্য সব মেজারমেন্ট করে দেখি আসলে বেনজিন রিংয়ে অর্থ প্যারা পজিশনে ব্রোমিন ঢুকে গেছে আর সাইড চেনের দুটো, তাহলে দুটো 4টে ব্রোমিন অ্যাটম মানে 5টা পিক পাইছি। সুতরাং রিসার্চ অ্যাক্টিভিটিতেও
এই ক্লাস্টার আয়ন পিক মলিকুলার আয়ন পিক ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আছে টাইম আছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বাদ গেছিল, সেটা হলো সাইক্লিক যদি কিটোন হয় সেখানে ফ্রাগমেন্টেশন গুলো একটু ভিন্ন। যেমন সাইক্লো হেক্সানন, এখানে মলিকুলার আয়ন পিক 98, ধরে অ্যাবাউট 25% হাইট, তারপরে 83, 70, 55 হলো বেস পিক, 42 এটাও মোর দ্যান 85%। এখন এই পিকগুলো কি আমরা দেখাই কিভাবে, এটা একটা বই থেকে নেওয়া হয়েছে। এটা 98% ঠিক আছে, এটা ইলেকট্রন চলে গেছে, যে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা প্লাস ডট 98। এখন এখান থেকে রিং ভাবে কিভাবে ওপেনিং হয়েছে দেখো, 98-এ ওটা আমরা ওইভাবেই লিখছি যে ওখান থেকে আলটিমেটলি ঘুরে 70-তে চলে গেছে, C2H4 পেয়ার হয়ে গেছে। এখন ওই 70 থেকে 42-এ চলে আসছে, এইভাবে ভাঙছে সিও বেরিয়ে যাওয়ার পরে। আবার অন্যভাবে হলো 55 বেস যেটা ঠিক, সেটা আমরা এইভাবে ফ্রাগমেন্টেশন দেখাইছি। এইভাবে রিং ভাঙতে ভাঙতে C3H7 রেডিকাল চলে গেছে, তাহলে আমাদের সিও গ্রুপটা আছে এইভাবে ডবল বন্ডের সাথে, এটা 55। আবার আরেকটা হলো 83, এখানে আবার দেখো কার্বো কার্বনিল গ্রুপটা এমন ভাবে হয়েছে, সাইক্লোবিউটেন হয়েছে, আর মিথাইল গ্রুপ চলে গেছে। সুতরাং এইভাবে ফ্রাগমেন্টেশন গুলো করার প্র্যাকটিস করতে হবে, কোনটা পরীক্ষায় দিয়ে দেয় বলা তো যায় না। নেক্সট হলো অ্যাপ্লিকেশন অফ মাস স্পেকট্রোমেট্রি, এটা আমি সামারাইজ করছি, 10 মিনিট সময় আছে। প্রথমে হলো 1 নম্বর অ্যাপ্লিকেশন হলো মলিকুলার মাস ডিটেকশন, মানে একটা মলিকুলার মাস কত সেটা আমরা জানতে পারলাম সহজে, ভেরি রিলায়েবল মেথড। অবশ্য স্যাম্পল ভেরি পিওর হতে হবে। আইডেন্টিফিকেশন অফ আননোন কম্পাউন্ড কম্বাইন্ড উইথ ইউভি আইআর অ্যান্ড এনএমআর স্পেকট্রাল ডাটা, এগুলো সব মিলে আমরা সুন্দরভাবে একটা স্ট্রাকচার দিতে পারবো। ইউভি সাপোর্ট করতে হবে, আইআর করতে হবে, এনএমআর করতে হবে। 3 নম্বর হলো ডিটেকশন অফ ইম্পিউরিটি, যে ইম্পিউর মলিকুল হলে কিন্তু সব ডিটেক্টেড হয়ে যাবে। যে আমার নন পিওর কম্পাউন্ডের মাস স্পেকট্রামের সঙ্গে আমি কম্পেয়ার করে দেখি এডিশনাল পিক আছে, তাহলে বুঝলো এটা ইম্পিউরিটি আছে। তারপরে ডিটারমিনেশন অফ আইসোটোপিক মাসে, যেমন আমরা ক্লোরিন ব্রোমিনের উদাহরণ দিলাম, অন্য অন্য এলিমেন্টেরও আইসোটোপ, এবং মাস স্পেকট্রোমেট্রি শুরুই হয়েছিল কিন্তু নিয়নের আইসোটোপ ডিটেকশনের মাধ্যমে। যা হোক, সেটা হলো হিস্ট্রি। আরেকটা খুব ভেরি ইম্পর্টেন্ট ইয়ে হলো যে স্টাডি অফ কেমিক্যাল রিয়াকশন। মনে করো আমরা সেকেন্ডারি অ্যালকোহলকে যদি অক্সিডেশন করি, আমরা জানি যে কিটোন হয়, তো এখন 2 ইউনিট কম, মানে হাইড্রোজেন বেরিয়ে গেছে, 2টা হাইড্রোজেন চলে গেছে, তখন থেকে সিও বেরোয়, তাহলে আর আর পাইলাম, তাহলে X-30 পাইলাম। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এরকম টেট্রাফিনাইল, এরকম পিউরেন, তো হাফ অক্সিজেন বেরিয়ে যাওয়ার পরে এরকম যদি হয় 356-এ মলিকুলার আয়ন পিক পেলাম, তাহলে আমরা বুঝতে পারি যে রিয়াকশনটা কিভাবে হয়েছে। আমরা যেমন আইআর এর সাহায্যে ফলো করছি যে কিটো গ্রুপের ব্যান্ড পাওয়া যাবে আর ওএইচ গ্রুপ পাওয়া যাবে না, আমরা মাসের সাহায্যে ওইভাবে সাহায্য করতে পারি। 6 নম্বর ইজ এ স্টাডি অফ বায়োকেমিক্যাল রিয়াকশন। আমরা বায়োকেমিক্যাল রিয়াকশন, যেমন গ্লুকোজের সঙ্গে যদি এনজাইম নোটাটিনের সঙ্গে রিয়াকশন করানো হয়, তাহলে সেখানে এই ধরনের এই সিওওএইচ অ্যালকোহল থেকে অ্যাসিড, তোমার অ্যালডিহাইড থেকে অ্যাসিড হলো এবং হাইড্রোজেন পারঅক্সাইড বেড়ে গেল। ইন দিস অক্সিডেশন রিয়াকশন H2O18, আমরা যদি ডয়টোরিয়াম না নিয়ে নর্মাল এইচ লাগলাম আর অক্সিজেনের হলো আইসোটোপ নিলাম, ওয়াজ ইউজড, then the MS of H2O2 proves that no O18 is present in glucose, তাই না? In the H2O2 16, O18 is incorporated in the glucose molecule। এই রিঅ্যাকশনটা মাস করেই বোঝা গেছে যে O18 হলো ইনকর্পোরেটেড হয়েছে। এটা আমরা এই H2O
18 নেওয়া হয়েছে, এনজাইম থেকে এটা সাপ্লাই দেয়। এটা গেল। প্রিভিয়াসলি ইট ওয়াজ বিলিভ দ্যাট এই যে তোমার গ্লুকোজ এই এই এইভাবে ধরা হতো যে ওখানেও 16, এখানেও 16, আর H2O18 এবং 16 এইভাবে থাকতো। কিন্তু এখানে দেখা গেল যে H2O একটা 16, 18 ধরতো, এখানে হলো 16 এখানে পাওয়া গেল। তাহলে এই এই যে বিশ্বাসটা ছিল এই মেকানিজমটা, ইট ওয়াজ ডিসকার্ডেড বাই দিস মাস স্পেকট্রাম। এটা একটা অ্যাপ্লিকেশন, এটা পড়ে নিও। আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে স্টাডি অফ রিয়াকশন মেকানিজম। আমরা জানি যে এস্টারিফিকেশনের দুইটা পাথ আর পসিবল। একটা হলো অ্যাসিডের ওইচ গ্রুপ আর অ্যালকোহলের হাইড্রোজেন মিলে যদি পানি বেরিয়ে যায়, সেটাকে আমরা বলি যে এসাইল অক্সিজেন ফিশন। অথবা আরেকটা অল্টারনেটিভ মেকানিজম হতে পারে যে অ্যালকোহলের ওএইচ গ্রুপ আর অ্যাসিডের হাইড্রোজেন নিয়ে পানি বেরিয়ে যেতে পারে, তাহলে ওটা অ্যালকাইল অক্সিজেন ফিশন। দুই ধরনের মেকানিজম। কিন্তু আমরা জানি যে আসলে উপরের মেকানিজমটাই ভ্যালিড। কেন? আমরা যদি এই অ্যালকোহল ডাই O18 নিয়ে শুরু করি, তাহলে আমাদের মাসের মধ্যে এই যে পাবো আমরা, যেটা এস্টারটা পাবো RCOO, সেখানে ও কিন্তু 18, তাহলে 2 ইউনিট আমরা বেশি পাবো। আমরা এখন বলছি দেখো, analysis of the ester by MS confirmed the acyl oxidation fission as the M plus dot of the ester uh, where ester is only X plus 16, where X is the molecular ion of the starting acid. If second mechanism was valid, B was valid, then M plus dot of the ester will be M plus 14 and heavy water হলো ওজন হয়তো 20 হতো, বাট ইট ওয়াজ নট অপশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাস স্পেকট্রামের সাহায্যে ওই উপরের মেকানিজমটাই ভ্যালিড, অ্যাসাইল অক্সিজেন ফিশন। এটা আমাদের যে আমার যে মলিকুলার পরে মাস স্পেকট্রোমেট্রির যে বইটা আছে, এই বইয়ে সুন্দরভাবে এটা ডিসকাশন করা আছে। এই বইটা তোমরা এখন কিনতে পারবো কোথায়? এই বই অবশ্য বাংলা একাডেমিতে প্রথম বেরোয়ছিল। এই বই এখন তোমার বাংলা একাডেমিতেও পাওয়া যায় না। নিউ মার্কেটের ওখানে ফটোকপি পাওয়া যেত, এটা জানতাম, ছাত্ররা তো জোগাড় করতো। এখন তো অ্যাবনর্মাল সময়, কেমনে পাবো জানি না। তো আমার এই শীট থেকে পড়ে নেবো আর কি, আর ওখানে ডিটেল লেখা আছে। 8 নম্বর অ্যাপ্লিকেশন হলো সিস ট্রান্স আইসোমার্স। তো আমরা আইডেন্টিফিকেশন করেছি ইউভি আইআর এর সাহায্যে। এখন মাসের সাহায্যে দেখো, এখানে আমরা ম্যালিক অ্যাসিড প্রথম উদাহরণ দিয়েছি। দুইটা গ্রুপ পাশাপাশি থাকাতে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে যে মনো অ্যাসিডটা পাবে, সেটার মাস আসবে হলো 72। আর ট্রান্সের ক্ষেত্রে দেখো, এবং ওই 72টাই হলো মাস বেস পিক। ট্রান্সের ক্ষেত্রে দুইটা ফ্র্যাগমেন্ট আয়ন হয়, সিও বেরিয়ে যায় যে 88 আসে, আর পানি বেরিয়ে যায় যে এরকম 98 এরকম একটা পিক আছে। তাহলে এই দেখো, এখানে তোমার 45 ওই অ্যাসিডের বেস পিক আসতেছে ট্রান্সের, আর 98 আর 88 পিক আসতেছে। কিন্তু সিজের যেটা, সেটা আমাদের 116 তো আছে, 99, 82, 72 হলো বেস পিক। সেটা হলো এই কারণে। আর 55, 45 সব 26 এভাবে ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে নেক্সট হলো আমাদের মোটামুটি শেষ, কিন্তু আমরা কালকে শেষ করব। আজকে কিছু বইয়ের থেকে তোমাদের আরো কিছু জিনিস পাঠাইতে হবে। সেকেন্ড হলো যে আমরা যে আয়নাইজেশন প্রসেসগুলো করি, সে আয়নের সোর্স হলো দুইটা টেকনিক। একটা হলো গ্যাস ফেজ সোর্সেস, যেখানে এতক্ষণ আমরা বলেছিলাম যে ইলেকট্রন ইম্প্যাক্ট করি, অর্থাৎ মলিকিউলটাকে ভেপারাইজ ফর্মে নিয়ে আনার পরে আমরা ইলেকট্রন হাই এনার্জাইজড ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করি। পরে পরে একটা ইলেকট্রন মলিকিউল থেকে সরাই নিয়ে মলিকুলার আয়ন পিক তৈরি করে, এটা রেকর্ডেড হয়। তো এখন দেখা যায় যে ওই এনার্জি, হাই ইলেকট্রন এনার্জি ইউজ করার ফলে অনেক সময় মলিকুলার আয়ন পিক পাওয়াই যায় না, তাতে মিসলিডিং হয়, মানে ওটা ভেঙে ফ্র্যাগমেন্ট আয়নে
চলে যায়। সেই জন্য পরবর্তীতে গবেষণা করে বের করা গেল যে কেমিক্যাল আয়নাইজেশন যদি করা যায়, মানে কোনো রিয়েজেন্ট যেমন মিথেন, অ্যামোনিয়া এইসব গ্যাস দিয়ে সাহায্য নিয়ে যদি আয়নাইজেশন করা যায় তাহলে মলিকুলার আয়ন পিক পাওয়া যায়। এবং এই কেমিক্যাল আয়নাইজেশন টেকনিকের মাধ্যমে আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে আমার স্যাম্পলগুলো নিতাম, পোস্টডক করতাম। তারপরে আরেকটা হলো যে ফিল্ড আয়নাইজেশন, তিনটা প্রসেস। আর অনেকগুলো রিসেন্টলি ডেভেলপড হয়েছে ডিসঅর্পশন সোর্সেস, সেটার হলো একটা হলো ফিল্ড ডিসঅর্পশন, আর একটা হলো ইলেকট্রন স্প্রে আয়নাইজেশন, আর একটা হলো প্লাজমা ডিসঅর্পশন, আর একটা হলো ফাস্ট অ্যাটম বোম্বার্ডমেন্ট। এই সব টেকনিকগুলোই কিন্তু আমার সুযোগ হয়েছে বিদেশে করার। এই ফ্যাব করছি জার্মানিতে, তারপরে এই আয়ন স্প্রে আমরা জাপান থেকে করাই নিয়ে আসছিলাম স্যাম্পল। নেক্সট হলো দেখি থার্মো স্প্রে আয়নাইজেশন, এটা আমরা করাই নাই। তো আমাদের অত এই আয়নাইজেশন টেকনিকগুলো সব শিখলা এখানে শিখতে হবে, আমি সামারাইজ করেছি, কিন্তু আমাদের সিলেবাসে যেগুলো আছে সেইগুলোই আমি দাগ দিয়েছি। সেটা হলো ইআই, বাম দিকে দেখো ইআই আর জিআই, আর ওখানে হলো তোমার ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্ট। আরও এক জিনিস আছে, সেটা হলো টপ টেকনিক, টাইম অফ ফ্লাইট। ওটা আমি তোমাদের বিভিন্ন জায়গাতে সোর্স থেকে এগুলো সাপ্লাই করব। আগামী ক্লাসে আগামী কালকে শেষ করে দেবো এই চ্যাপ্টার, সেগুলো আমরা পাবো। এখন ইআই যেটা ইলেকট্রন যে ওটাও ছবি সহ পাঠানো হবে না। এদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি এখানে নোট ডাউন করছি। অ্যাডভান্টেজ হলো মলিকুলার মাস এবং ফ্র্যাগমেন্ট আয়ন পাওয়া যায় অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু এই যে অধিকাংশ ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হলো স্যাম্পল মাস্ট বি স্টেবল অ্যান্ড ভোলাটাইল। ইআই এর কতগুলো অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজ হলো মলিকুলার মাস এবং ফ্র্যাগমেন্ট আয়ন দুটোই পাওয়া যায় অধিকাংশ ক্ষেত্রে। তবে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে যে স্যাম্পল মাস্ট বি স্টেবল এবং ভোলাটাইল হইতে হবে, এই একটা অসুবিধা। আর একটা মলিকুলার আয়ন ইন সামটাইমস অ্যাবসেন্ট, এইটা ওই তাড়াতাড়ি ভেঙে যায়, ওটা পাওয়া যায় না, এটা হলো বিরাট সমস্যা। যদি মলিকুলার আয়ন ৮০ জায়গায় ৬৫ হয় তাহলে তো তুমি বলবো যে আমার মলিকুল হয় নাই, এটা তো মিসলিডিং। আর অ্যাডভান্টেজের মধ্যে আরেকটা আছে যে gives reproducible mass spectra, can be used as জিসি মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি, জিসি এমএস ইন্টারফেস হিসাবে ব্যবহার করা হয়, মানে জিসির সঙ্গে এমএস ব্যবহার করা যায়। আর কেমিক্যাল আয়নাইজেশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো ইউজ ফর হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ড, used for sample which undergo rapid fragmentation. Usually আমরা এখানে পাই M প্লাস H প্লাস হিসেবে, তার মানে মলিকুলার আয়নের সঙ্গে এক যোগ হয়, ওই হাইড্রোজেনটা আসে হলো রিয়েজেন্ট গ্যাস থেকে। আবার অনেক ক্ষেত্রে যদি আমি অ্যামোনিয়া ইউজ করি তাহলে ওই M প্লাস রিয়েজেন্ট 17 যোগ হবে। আমি এরকম কম্পাউন্ড আমি ইংল্যান্ডে মাপছি, ওই 17 বিয়োগ দিয়ে তখন তুমি M বের করবা, এভাবে পাওয়া যায়। আর যদি মিথেন ইউজ করো, অর্ডিনারি হাইড্রোকার্বন ইউজ করো, তাহলে হাইড্রোজেন যোগ হয় শুধু, এটার একটা বৈশিষ্ট্য। কিন্তু সিআইএ এর ছাড়াও আবার লিমিটেশন কিছু আছে, নট সুইটেবল ফর আনস্টেবল অ্যান্ড নন ভোলাটাইল স্যাম্পলস, রিলেটিভলি লেস সেন্সিটিভ দ্যান ইআই, আর এক্সেস রিয়েজেন্ট গ্যাস ইজ টু বি ইউজড, এইটা আর একটা। এখন নেক্সট হলো অন্য কিছু 22 পৃষ্ঠা। এখানে আর একটা জিনিস আছে যে ইম্পর্টেন্ট হলো ফ্যাব, ফ্যাব টেকনিক। ফ্যাব মানে ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্ট। এখানে নতুন অন্য ধরনের হেভি কিছু আহ, ওখানে যেমন কেমিক্যাল রিয়েজেন্টে কিছু গ্যাস ইউজ করলাম, এখানে অন্য মলিকিউল এর মধ্যে এটা ম্যাট্রিক্স হিসেবে ইউজ করা হয়, যেমন মনে করো গ্লিসারিন এরকম। তো সেটার ডিটেল পরে দেখবা। অ্যাডভান্টেজ হচ্ছে যে ইউজ ফর পোলার অ্যান্ড হাই মোলার মাস স্যাম্পল, এটা যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলোর জন্য
পোলার কম্পাউন্ড মলিকুলার ওয়েট যদি বেশি তাদের জন্য সুইটেবল। রিডিউসেস স্যাম্পল ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন খুব কম হয়, আর র্যাপিড আয়োনাইজেশন হয়। ডিসঅ্যাডভান্টেজ হলো ডিফিকাল্ট টু distinguish between low molar mass compounds, আর compound must be soluble in liquid matrix, যে কথা বললাম, not good for multiply charge compound, এই হলো অসুবিধা। আর টপ অ্যানালিসিস যেটা, এটা তোমার অ্যাডভান্টেজই বেশি, ডিসঅ্যাডভান্টেজ আমার চোখে পড়ে নাই। আনলিমিটেড মাস রেঞ্জ, পুরো হাই মলিকুলার রেঞ্জের জন্য ভালো। Moderate to high resolving power, moderate cost, relatively high dust cycle use করা যায়। আর হলো ইনস্ট্রুমেন্ট ইজ নট স্ক্যানিং। এইগুলো হলো মোটামুটি আমাদের এইগুলো সিলেবাসে আছে, এগুলো একটু তোমাদের পড়তে হবে। এখন বইয়ের কিছু আমরা করে দিছি, এছাড়াও ইন্টারনেট থেকে তোমার ইউজ করতে হবে। এই যে ইলেকট্রন আয়নাইজেশনের পদ্ধতির এখানে ডিটেল ল্যাঙ্গুয়েজ আছে, পড়ে নেবা। একটা মুখে যেটা সংক্ষেপে ছবিটা দেখে বলে দিই যে এই দেখো, এই ছবিটা দেখো, তাহলে বুঝবা যে এই ফ্রম স্যাম্পল সিস্টেম থেকে এখানে এর ভিতরে পাস করা হয়। এখানে রিপ্লেয়ার প্লেট আছে, তারপরে এখানে পাম্প আছে, এখানে অ্যানোড ক্যাথোড আছে। ইলেকট্রন বিমের মাধ্যমে, ইলেকট্রন গান বা বিম বলে, যখন তোমার স্যাম্পল আসতেছে, ইলেকট্রন ধাক্কা মেরে তোমার আয়ন তৈরি হবে, সেটা আবার অ্যাক্সেলারেটিং প্লেটের মধ্য দিয়ে এই দেখো এখান দিয়ে চলে যাচ্ছে, যার পরে ফোকাসিং সিলিট দিয়ে চলে যাচ্ছে, এখানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকলো, এখান থেকে তোমার অ্যানালাইজারের মধ্যে দিয়ে ঢুকে তারপরে তোমার কম্পিউটারের সাহায্যে তোমার এই করা হয়, রেকর্ড করা হয়। এটা হলো মোটামুটি ডায়াগ্রাম। এখানে যে ল্যাঙ্গুয়েজে বলা আছে যে ভেপরাইজ ফর্মে দিয়ে ইলেকট্রন বোম্বার্ডমেন্ট করলে এটা হয়, এবং সেপারেশন করাটা হয় অ্যাকর্ডিং টু মাস বাই চার্জ। যে প্রথমে হাইস্টটা আসলো, মলিকুলার আয়ন পিক আসলো, তাহলে ফ্র্যাগমেন্ট আয়ন পিকগুলো আসলো, সব রেকর্ড করা হলো, এবং বেস প্রেকটিস সব পাওয়া গেল। নেক্সট হলো, এটা ডিটেল পড়ে নিও, নিয়ে সংক্ষেপে সংক্ষিপ্ত করে প্রিন্সিপলটা বলবো আর কি। এখন কেমিক্যাল আয়নাইজেশনটা দেখো। কেমিক্যাল আয়নাইজেশনের মধ্যে, in chemical ionization mass spectrometry, the sample molecular combined with a stream of ionized reagent gas that is present in great excess relative to the sample. স্যাম্পলের তুলনায় excess gas use করতে হয়। When the sample molecule collides with the pre-ionized reagent gas, some of the sample molecules are ionized by various mechanisms, including proton transfer, electron transfer, and adduct formation. Almost any readily available gas or highly volatile liquid can be used as reagent gas for CIMS, মানে chemical ionization MS বলে। Common ionizing reagents for CIMS include methane, ammonia, isobutane, methanol. When methane is used as the CI reagent gas, the predominant ionization event, proton transfer from CH5 ion to sample. Minor ions are formed by adduct formation between C2H5 and higher homologous series with the sample. The methane is converted into ions and shown in the equation. এগুলো ইকুয়েশন মুখস্থ করতে হবে। মিথেন ইলেকট্রন বোম্বার্ড হয়ে CH.4 হলো, আর ইলেকট্রন চলে গেল, আবার ওই মিথেন ওইটা আবার ভেঙে আর একটা মিথেন মলিকুলের সাথে রিয়াকশন করে CH5+ হলো, আর মিথাইল রেডিকাল গেল, আবার CH4 ভেঙে H ডট হলো, এটা মিলে C2H5 হলো, H হলো। এখন হলো কি, the sample molecule M is then ionized through the ion molecule reaction। এই যে CH5+ হয়েছে, সেটা আমার স্যাম্পল হলো, এটার সঙ্গে বিক্রিয়া করে এই যে আমি বলছিলাম M+H যোগ হয়েছে, আর মিথেন হয়েছে, আবার গ্যাস জেনারেটেড হয়ে গেছে। তো এইভাবে এটাও যোগ হতে পারে। নর্মালি আমরা M+H হিসেবে পাবো। The situation is very similar for CI with ammonia reagent gas। এখানে ইকুয়েশন দেখো, অ্যামোনিয়ার সঙ্গে যদি আমরা ইউজ করি, তাহলে
এই হলো, তারপরে NH4 হলো, তারপরে এম এর সঙ্গে এম এর সাথে NH4 প্লাস ওই M প্লাস এইচ হলো, আর অ্যামোনিয়া আসলো। আরো মিথানল যদি ইউজ করো বা অন্য আইসোটোপ টাইপ তোমার রিয়েজেন্ট যেগুলো গ্যাসের বিউটাইল ক্যাটায়ন হতে পারে, মানে তুমি এইরকম আইসোবিউটন যদি ইউজ করো, তাহলে তিনটা গ্যাসের এখানে রিয়াকশন দেখানো হলো। আলটিমেটলি আমরা কিন্তু এম প্লাস আইসোবিউটেন পাই অথবা এম প্লাস এইচ পাই, তার মানে কেমিক্যাল আয়নাইজেশনে এম প্লাস এইচ আমরা পাবোই, এই হলো বৈশিষ্ট্য। তারপরে নেক্সট হলো, এখানে দেওয়া আছে, এগুলো পড়ে নিবা, সব কম্পারিজন করা আছে। তারপরে কি কি গ্যাস নিলে কি কি হয়, কমেন্টস সমস্ত দেওয়া আছে, পড়ে নিবা, এমন কিছু কঠিন না। নেক্সট হলো, এই যে আমরা এখন যেটা বলতেছিলাম যে ফ্যাব, SIMS, মালডি, এগুলো সবই ওই ডিসরপশন আয়নাইজেশন টেকনিকের মধ্যে পড়ে। এখন হচ্ছে কি যে both EI and CI method require a relatively volatile low molecular weight sample, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, স্যাম্পল ভোলাটাইল হতে, কিন্তু যদি পোলার কম্পাউন্ড হয় তাহলে তো আমরা মাস স্পেকট্রোমিটার ইউজ করতে পারবো না। সে সমস্ত ক্ষেত্রে more recently developed ionization technique allow the analysis of large non-volatile molecules by mass spectrometry. Three of these methods are secondary ion mass spectrometry SIMS, ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্ট, ম্যাট্রিক অ্যাসিস্টেড মালদি, এটা বলে। আমরা এখন আমাদের মেন হলো যে হলো ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্ট। তো সেখানে আমরা যাই যে এই ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্ট, হ্যাঁ নিউট্রাল অ্যাটম, দেখো নিউট্রাল অ্যাটম ওটা ইউজ করা হয় ফ্যাবে, আর মালদিতে ওটা ওটা ইত্যাদি ইত্যাদি। আমরা আসল জায়গায় যাই, যে এখানে দেখো এই ছবিটাতে তোমার ডিসরপশন আয়নাইজেশন টেকনিকের মধ্যে মেনলি যে ফ্যাবে আমরা জেনন ইউজ করে, আর মালদিতে জাস্ট রেডিয়েশন ইউজ করে, এসএমএস সিজিয়াম ইউজ করে। তাহলে স্যাম্পল মলিকুলগুলো হলো আমাদের ওই যে কালোগুলো, আর ম্যাট্রিক্স মলিকুল হলো যেমন আমরা ফ্যাবে জেনন ইউজ করব, ওই যে ছোট ছোটগুলো ছোট্ট। এখন কলিশন হয়ে এইভাবে তৈরি হয়, আমার স্যাম্পল মলিকুলের পাশে এইরকম ভাবে ম্যাট্রিক্স মলিকুল আছে, এখন এরকম ভাবে একটা ক্লাস্টার তৈরি হয়। এখন তারপরে আলটিমেটলি স্যাম্পল আয়ন তৈরি হয়, প্লাস আছে ওটা ধীরে তোমার ওই আছে, তোমার ম্যাট্রিক্স মলিকুল আছে। তারপরে এখন এখান থেকে মাস অ্যানালাইজারে দিলে আমরা এই মলিকুলার আয়ন পিক এবং ফ্র্যাগমেন্ট পাবো। এটা হলো ফ্যাবের এবং মালদি এবং এসএম এর মূল মূল প্রিন্সিপাল আর কি, কিভাবে তৈরি করা হয়। নেক্সট হলো যে আর একটা আছে যে ইলেকট্রন স্প্রে আয়োনাইজার ESI, এটা বলতে যে অ্যাজ ইভেন মোর ইউজফুল টেকনিক ফর স্টাডিং হাই মলিকুলার ওয়েট। তো এটা পরে, কিন্তু আমাদের যেহেতু সিলেবাসে নাই অত পড়ার দরকার নেই, আমি চোখ গোলায় রেখে পাচ্ছি যে এরকম আছে, এটা আমি পড়াতে চাচ্ছি না। তবে এই সমস্ত ম্যাট্রিক্সের জন্য ওই যে গ্লিসারল ইউজ করা যায়, ট্রাইগ্লিসারল, এই সমস্ত কম্পাউন্ড কিন্তু এসএমএস এবং ফ্যাবের জন্য ইউজ করে। নেক্সট, এইখানে হলো তোমার আরো ডিটেল বিভিন্ন কম্পাউন্ড আছে এখানে। তোমার ইএসআই ডিটেল আছে, ইএসআই আমাদের ইলেকট্রনিক স্প্রে যদিও সিলেবাস ওইভাবে নাই, তো তোমাদের কালেকশনে থাকলো আর কি। নেক্সট হলো আমাদের ম্যাগনেটিক সেক্টর মাস অ্যানালাইজারের এই সমস্ত, তো তোমরা জানো ইকুয়েশন আগে দিছি, সুতরাং এটা বাদ দাও। আগে তো ডেরিভেশন আমি করেই দিয়েছি, সুতরাং তোমরা ওটা এইভাবে পড়ো। নেক্সট হলো আশপাগায় আর কি আছে দেখো তো, মনে হয় যে কোশ্চেনটা আছে এগুলো, এই অত দরকার নাই, পড়ে নিও ওগুলো। এই আমাদের যে চারটে আছে এগুলো পড়ে নিও বাস। আর
ইকুয়েশনটা শিখবা। টপের যেটা এই যে হ্যাঁ টপটা একটু দেখি। টাইম অফ ফ্লাইটের এটার মেন হলো যে আহ, একটা দূরত্ব পাস করতে হয়, হ্যাঁ, ডিস্টেন্স। সেই আয়ন হওয়ার পরে এটা প্রিন্সিপাল হলো যেটা হলো লাইট আর মলিকুলার আয়ন সেটা আগে আসবে, আর সবচেয়ে হেভি যেটা সেটা পরে আসবে। এটা হলো প্রিন্সিপাল। এখানে ইকুয়েশন টিকুয়েশন আছে, এগুলো পড়ে নিও একটু। এই যে এম বাই জেড ইজ ইকাল টু ওই যে টাইম দিয়েছে আর এল হলো ডিস্টেন্স দিয়েছে। তো এটা একটু কম্পারিজন করে মালদের সঙ্গে পড়ে নেবা, কারণ আমাদের পরে টাইম মিস হয়ে যাবে না। আমরা যেখানে হলো আলোচনা করতেছে, দেখো এইখানে কিছু ফ্রাগমেন্টেশন কথা আছে। দেখো এইটা 215 এই স্ট্যান্ডার্ড এতগুলো পিক পাওয়া যায়, দেখছো? এবং এই সমস্ত বড় মলিকুল হতে হলেই তোমার এই সমস্ত ফ্যাব অন্য অন্য টেকনিক ইউজ করা হয়। এবং এগুলো কিভাবে হয় দুই একটা নিজেরা প্র্যাকটিস করবা। নেক্সট এই দেখো ইআই MS of methyl using a quadruple ion trap analyzer, standard condition হলো টপে যেটা, an optimized condition to minimize ion molecule collisions। নিচেই যেটা দেখো সেটা কিন্তু অনেক কম আসছে, পরিষ্কার, অত ফ্রাগমেন্টেশন আসে না। 214 পাইছি, এখানে কিন্তু বেস পিক দেখো 74। এই সমস্ত এক এক টেকনিকে এক এক মলিকুল টেস্ট করলে এক এক রকম আসে। আবার অনেক ক্ষেত্রে যেগুলো মলিকুলার আয়ন পিক মাসে পাওয়া যায় না সেগুলোর জন্য স্পেশাল মেথড আছে, এখন অত আমাদের দরকার নাই। তোমাদের জন্য ফোর্থ ইয়ারে এইটুকু পড়লেই হবে। নেক্সট হলো আহ, এগুলো ডিটেকশন অফ কোয়ান্টিটাইজেশনের জন্য এই মাস স্পেকট্রামটা ইউজ করা হয় তোমার GCMS LCMS বলে, লিকুইড ক্রোমেটোগ্রাফির সঙ্গে থাকে। মনে করো আমরা ক্রোমেটোগ্রাফিক টেকনিকে মিক্সার থেকে সেপারেশন করা হয়, সেপারেশন যখন হলো সেই ইয়ের সঙ্গে মাস স্পেকট্রাম ফিট করা থাকে, তাহলে বুঝবো যে এই ফ্র্যাকশনে তার কত আয়ন মলিকুলার আয়ন ঠিক আছে, তখন আমরা বুঝতে পারি যে এখানে সেপারেশন হচ্ছে কিনা। আর ইম্পিউরিটি থাকলে সেটাও আমরা ওই ডিটেকশন করতে পারি। সুতরাং ডিটেকশন অ্যান্ড কোয়ান্টিফিকেশনের জন্য এই মাস স্পেকট্রোস্কোপি খুবই ইম্পর্টেন্ট। এটা জাস্ট একবার রিডিং করে নেব। নেক্সট হলো তোমাদের হ্যাঁ যেটা হলো ওভারঅল আমরা যে মাস স্পেকট্রোমেট্রি করে যা পড়লাম সেটার এই যে সেকেন্ড তোমাদের সিটি স্টেট দি বেসিক প্রিন্সিপল অফ মাস স্পেকট্রোমেট্রি, এটা সংক্ষেপে লিখতে হবে যে কিভাবে এম বাই জেড পাওয়া যায়, ওই যে আয়োনাইজেশন করা হয়, করার পরে যে ফ্রাগমেন্ট আয়ন হয়। সংক্ষেপে বলে, যেমন আমার পাওয়ার পয়েন্টে যে লেকচারে মিথানলের এটা দেখাইছিলাম ওইটা উদাহরণ হিসেবে ওই মলিকুলটার ছবি এঁকে দেওয়া যে 32 31 বেসপিক আর কি কি পাওয়া যায় এটা উদাহরণ দেওয়া। এবং এই মাস স্পেকট্রোমিটারের মেট্রিক স্পেকট্রামে ইন্টেন্সিটি অফ পিক ডিভাইডেড বাই এম বাই জেড বসানো হয়, এবং টলেস্ট যেটা পিক সেটা বেস পিক, এ সমস্ত কিন্তু বলতে হবে। এই গেল বেসিক প্রিন্সিপল লেখা। এখানে 2 মার্ক। হোয়াট আর দি জেনারেল রুলস প্রেডিক্টিং প্রমিনেন্ট পিক ইন দি মাস স্পেকট্রাম? এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে, হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন বললে বলে গেছি। এখানে প্রমিনেন্ট পিক বলতে হলো বেস পিক মানে 100% পিক। এইখানে সব মেথডগুলো আলোচনা করতে হবে। যে তোমার একটা হলো ম্যাকলেপার্টি রিঅ্যারেঞ্জমেন্টে সাধারণত যে পিক পাওয়া যায় সেটাই হলো প্রমিনেন্ট পিক হিসেবে পাওয়া যায়। তারপরে অর্থ ইফেক্টের ফলে প্রমিনেন্ট পিক পাওয়া যায়। অন্য অন্য সবগুলো এগুলো আলোচনা করবা। আর 105 যেমন পাওয়া যায়, যেসব অনেকগুলো মলিকুলের
স্ট্রাকচার অনুসারে বেস পেজ, যেমন 91 পাওয়া যায় বেনজিন রিঅ্যাকশনে যদি অ্যালকাইল গ্রুপ থাকে। এই সব ডিটেল জিনিসগুলো আলোচনা করতে হবে সংক্ষেপে, উদাহরণ দিতে হবে। তারপরে এক্সপ্লেন দি টার্ম স্পেকট্রোস্কোপি অ্যান্ড স্পেকট্রোমেট্রি, এই যে বলছিলাম ইউভি, আইআর, এনএমআর স্পেকট্রোস্কোপি, কিন্তু স্পেকট্রোমেট্রি হলো মাস স্পেকট্রোমেট্রি, কারণ এখানে আয়নাইজেশন করে M/Z রেকর্ড করা হয়, এখানে কিন্তু অ্যাবজর্পশন অফ রেডিয়েশন হচ্ছে না, এই জন্য এটা স্পেকট্রোমেট্রি। এটা একটু তোমার গুগল সার্চ দিয়ে নিও, স্পেকট্রোমেট্রি আরও সংজ্ঞা টঙ্গা একটু পাইতে পারো। আর একটা হলো M+M+1, এই যে একটু আগে আমরা দেখলাম কেমিক্যাল আয়োজনেশনে ট্যাবে M+1 হিসেবে পাওয়া যায়। আর M+ডট হলো এটা মলিকুলার আয়ন পিক, এটা আমাদের EIA পাওয়া যায়, ইলেকট্রন ইম্প্যাক্ট মেথডে। আর CIA এবং ফ্যাবে পাওয়া যায় M+1 পিক। বাস। তারপরে মলিকুলার আয়ন ক্লাস্টার, সেটা বুঝতে পারছো গতকালকে যেটা পড়াইছিলাম যে আইসোট্রপিক প্যাটার্ন অনুসারে ক্লোরিনের এবং ব্রোমিনের যে পাওয়া যায় মলিকুলার আয়ন রিজিয়নে একাধিক পিক পাওয়া যায়। যদি একটা ক্লোরিন হয় তাহলে দুইটা পিক, ব্রোমিন যদি একটা হয় দুইটা পিক, তাদের রেশিও অনুসারে ন্যাচারাল অ্যাবান্ডেন্স অনুসারে আইসোটোপের। যদি দুইটা ক্লোরিন হয় তিনটা পাওয়া যাবে, এবং তার মলিকুলার যে ইন্টেন্সিটি হলো 961 মনে হয়। আর ব্রোমিন যদি হয় দুইটা তাহলে 1 to 1, এগুলো আলোচনা করতে হবে। 2 নম্বর হলো briefly discuss the salient features of McLafferty rearrangement and metastable ion। বুঝতেই পারছো সব সুন্দর করে বলা হয়েছে ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট কি, একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেটের মাধ্যমে ভেঙে যেটা আসে সেটা লেখবা, এবং এটা ভেরি প্রমিনেন্ট পিক পাওয়ার জন্য ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট এক্সাম্পল দিবা কয়েকটা। মেটাস্টেবল আয়ন লেখবা, তার গুরুত্ব লেখবা, তার বৈশিষ্ট্য কি লেখবা। তারপরে বলতো যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট দি ফলোইং পেয়ার্স অফ কম্পাউন্ড উইথ MS। 1 নম্বর হলো 2 এবং 3 পেন্টানন স্ট্রাকচারগুলো লেখবা, লিখে দেখবা তফাৎ কি, কোনটা বেসপিক হবে কোনটা হবে না। ডেফিনেটলি এর মধ্যে ট্রাই করবা যে এক জায়গায় ম্যাকলাফার্টি হবে এক জায়গায় হবে না, সুতরাং দুটোরই গ্রাফ আঁকবা, ফ্র্যাগমেন্টেশনগুলো দেখে দেখে যে দিস ইজ দি ডিফারেন্স। এইখানে তোমার দুটো মলিকুল দেওয়া আছে, বিটা আয়নন এবং এই আয়নন দেওয়া আছে, স্ট্রাকচারালি ভিন্ন, কিন্তু এখানে ডেফিনেটলি যে ফর্মুলা তোমার ইউজ করতে হবে সেটা হলো রেট্রোডিউসেলডার রিয়াকশন। যেহেতু রিংয়ের মধ্যে ডাবল বন্ড আছে, সুতরাং এটা চেষ্টা করলে পারবো, একটু কঠিন। আর এই যে গতকালই বলছিলাম ক্লাস্টার আয়ন পিক, এখনই বললাম ইথাইল ক্লোরাইড, ইথাইল ব্রোমাইড, এটা ভেঙে ভেঙে দেখাবো দিস ইজ দি ডিফারেন্স, তাই না? তুমি যেমন কেমিক্যাল টেস্ট যেমন করতে বললে সোডিয়াম দিয়ে ফিউশন করে তারপরে সিলভার হ্যালাইডের ক্লোরিনের একরকম কালার, ব্রোমিনের একরকম কালার, এই আমরা টেস্ট করি কেমিক্যাল, এটা মাস স্পেকট্রোমিটার, শুধু তোমার পিক দেখে বলবা, দুটো দুটো পিক পাশাপাশি পাওয়া যাবে। এই 3 নম্বর কোশ্চেন হলো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এই যে EI এবং CI দুটোর মধ্যে কম্পেয়ার করবা, প্রিন্সিপালটা বলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলবা। ফ্যাব এবং টপ, এই যে ভেরি ইম্পর্টেন্ট, এইটা আজকে যেটা পড়ানো হলো এখান থেকে অ্যান্সার করতে হবে। তারপরে আরেকটা কোশ্চেন হলো যে 3টা স্পেকট্রোস্কোপিক ডাটা দেওয়া আছে, এর সাহায্য নিয়ে তুমি স্ট্রাকচার দেবো। এ কম্পাউন্ড অফ মলিকুলার ফর্মুলা C4H8O2 শোজ হবে WS হবে, কারণ সিঙ্গুলার কম্পাউন্ড। UV band at 305 nanometer, IR bands at auto, and MS হলো M/Z 88, 57, 29, 15. Propose the structure of the compound. এই NMR-টা পড়ানো হয় নাই বলে NMR ডাটা দেওয়া হয় নাই, কিন্তু এই 3টা ডাটা বেস করে ই করা হবে। আমাদের পাওয়ার পয়েন্ট বক্তৃতায় উদাহরণ দেওয়া আছে, এই সব কাজে লাগিয়ে
আশা করি যে এটা তোমরা করতে। এই হলো আমাদের তিনটা অধ্যায় হয়ে গেল, ইউভি, আইআর আর হলো মাস স্পেকট্রোমেট্রি। এই তিনটা হলো স্পেকট্রোস্কোপি চ্যাপ্টারের সহজতম। কঠিন হলো এনএমআর, যেটার পরে অনেক ক্লাস করা লাগে এবং অনেক কিছু আছে। এবং এনএমআর এর এত প্রতি বছরে এই জার্নালে এনএমআর এর পরে কয়েকটা জার্নাল আছে, রিসার্চ অ্যাক্টিভিটিজ ওখানে শো করে, সেগুলো নিয়মিত না পড়লে মনে রাখাও মুশকিল, এত কিছু ইয়ে হয়। তো আমরা আগামী সপ্তাহে তোমাদের এই এনএমআর এর পরে ম্যাটেরিয়াল আমরা দিয়ে দিব এবং সেখানে আমার বাংলা বই তো আছে, জৈব বর্ণালী মিটি, ছাড়া এনএমআর এর পরে আমাদের নিজস্ব আর একটা বই আছে। সে বইটা বাংলা একাডেমি থেকে না, সরি, অন্য আর একটা পাবলিশার করছিল, কিন্তু তারা এই বই ছাপায় না। কিন্তু আমি যতদূর জানি, যেটা নীল ক্ষেতে কিনতে পাওয়া যায় ফটোকপি। তো সেই বইগুলোর ছবি দিয়ে দিব, তোমরা ওটা জোগাড় করার চেষ্টা করবে। এখন প্র্যাকটিস করে হিসাব করে করে মলিকুলার স্ট্রাকচার এবং এম বাই জেড এক্স্যাক্টলি সংখ্যা না হলেই কিন্তু নাম্বার পাইব না, 0। এই জন্য তোমরা এখন অন্য কোর্সগুলো অত শুরু হয়নি, এটা খুব ভালো করে রপ্ত করো। এবার নোট টোট করে আমার নোটের সাথেও তোমরা যেগুলো বুঝতে মনে করতেছো যে এটা একটু ডিটেল করা দরকার, বিভিন্ন বই ইন্টারনেট ঘেটে মেটে সুন্দর করে এগুলো নোট করো। আমার মনে হয় যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বই লেখা থেকে শুরু করে, এবং আমি জার্মানিতে অনেক কোর্স করছি, এই সমস্ত কোর্সের পর আমাদের পরীক্ষায় পাস করতে হয়েছে, তা নাহলে পিএইচডিতে অ্যালাউ করে নাই। তো সব মিলে কোনটা কোনটা ছাত্রদের দরকার সেইটাই কিন্তু আমি উপস্থাপনা এখানে করেছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে তোমরা কাজে লাগাইতে হবে, ভালো করতে হবে। কিন্তু এই জন্য ভালো করার মূল ইয়ে হলো প্রচুর সময় দিতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। একবারে না পারলে দেখো শতবার, বোঝা যাবে না এমন কিছু নাই। আর এখানে যা যা দিছি সেগুলো ম্যাটেরিয়াল অনেক, এটা ঠিক, হজম করতে হবে। এই জন্য মাস স্পেকট্রোমেট্রি লিখে 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 মুখস্থ করতে হবে। এটা কেমনে ভাঙলো, এটা ওই যে আমি যে সিম্বল প্রথমে দেখাচ্ছি যে মাছ ধরা বড়শি, মানে একটা হুক, সেটা হলো একরকম। আর হেটারোলাইসিস হলে, হেটারো ফিশন হলে মুখে দুইটাই হলো মুখ আছে, ইলেকট্রন ওইভাবে যাচ্ছে, এগুলো যেন ভুল না হয় এবং রিঅ্যারেঞ্জমেন্টের চিহ্ন ভুল না হয়, এইগুলো সবই করতে হবে। আর মাস স্পেকট্রোমেট্রি বই আমাদের হলুদ রঙের একটা আছে, সেটাও ওই ফটোকপি করতে পাওয়া যায়, এমনি পাওয়া যায় না। তবে মোস্টলি আমাদের জৈব বর্ণালী মিতির মধ্যে ওই বইয়ের জিনিসই ফটোকপি পেস্ট করে লাগানো অধিকাংশ।